সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, রাজশাহীতে জাপা অফিস ভাঙচুর। মামলার চাপে বন্ধের পথে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধারের শহর অংশের কাজ, এক মাসে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 138টিতে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। দুপুরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভিপি নূরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সব শিক্ষার্থীদের উপর হামলা। সড়ক অবরোধের কারণে প্রায় 40 মিনিট যান চলাচল বন্ধ থাকে। নূরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। একই প্রতিবাদে এনসিপি বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহে। এছাড়া চট্টগ্রাম নগরীর 16 শহরের 2 নম্বর গেট মোড় এলাকায় বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে গতরাতে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। জিএম কাদের সহ আজকের এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে, নয়তো গণ অধিকার পরিষদ চুপ করে বসে থাকবে না। এই যে ভারতের মেটিকুলাস ডিজাইন আছে জাতীয় পার্টির মাধ্যমে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, সেই পুনর্বাসনকে যে চিন্তা আছে এটাকে আমরা নস্যাৎ করে দিব। রংপুরে জাতীয় পার্টি দুর্বল নয়, আক্রমণ করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। সকালে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। এদিকে গতরাতে জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। গতরাত 11:30টায় রাজশাহী নগরের সাহেব বাজার 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। কয়েকজন নেতাকর্মী ভেতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নূরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। মামলার চাপে বন্ধের উপক্রম হয়েছে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের 5 কিলোমিটারের কাজ। প্রতিনিয়তই দায়ের হচ্ছে নিত্য নতুন মামলা। মাত্র 1 মাসের ব্যবধানে বেড়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 138টিতে। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। শহরের প্রাণকেন্দ্র নতুন ব্রিজ এলাকায় এখনো শুরু হয়নি ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। মামলা মোকদ্দমার আদালতের নিষেধাজ্ঞা থাকায় নদী খনন যন্ত্র নামানো সম্ভব হয়নি। এক পাশে আগাছা পরিষ্কার হলেও আরেক পাশে ছোট্ট একটি নর্দমা নদীর অস্তিত্ব জানান দিচ্ছে। ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে বড় বাজেটই বরাদ্দ রয়েছে জেলা শহরের 5 কিলোমিটার অংশে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 76 কিলোমিটার নদী খননের কাজ দ্রুত এগিয়ে চললেও বাদ সাধে শহরাংশে প্রভাবশালীদের মামলা।
দ্রুত যদি এই মামলাগুলি কার্যক্রম স্থগিত করা না হয়, যদি দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে তো এই জটিল খনন কাজ কখনোই আগাতে পারবে না। যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে মামলা জট এবং মামলার কারণে কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই অযৌক্তিক মামলার কারণে যদি ইছামতি নদীর খনন কাজ থেমে থাকে তাহলে বরাদ্দগুলো একেবারে অর্থহীন হয়ে পড়বে। 1.5 মাস আগে মামলা থাকা স্থাপনাগুলো বাদ রেখে শহরাংশে শুরু হয় এ কাজ। এরই মধ্যে দায়ের হয় আরও 40টি মামলা। পুরাতন মামলাগুলি নিষ্পত্তি বা সমঝোতা না হয়ে কেন একের পর এক মামলা হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। যে 146টা ভেকু এর আগে কাজ করেছিল, এখন মাত্র 5টা পয়েন্টে 5টা ভেকু। এর অন্যতম কারণ নিম্ন আদালতে মামলা। কাজগুলো যখন শুরু হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মামলার পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা কেন বাড়ছে সেটা আমাদের বোধগম্য নয়। অথচ 2018 সালে উচ্চ আদালত এ নদীর সকল মামলা খারিজের পর নিম্ন আদালতে এসব মামলা কেন নিষ্পত্তি হচ্ছে না এ প্রশ্ন তুলেছেন খোদ সরকারি আইনজীবীও। যারা জমির মালিক হিসাবে দাবিদার অথবা বিভিন্নভাবে তারা এটার দাবি করতেছে, তারা কিন্তু মহামান্য হাইকোর্ট অবধি পর্যন্ত তারা গিয়েছেন এবং সেটা কিন্তু মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু এটা একটা স্যাটিসফাইড হয়েছে বলে আমরা জানি। তো এখন এটার পর তারপরেও কেন প্রকল্পটা ধীর গতিতে হচ্ছে এবং বিভিন্ন মামলা মোকদ্দমা ক্রমাগত হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা আসলে প্রশাসন থেকে শুরু করে সর্ব জায়গায় আমরা এটা জানতে চাই। পানি উন্নয়ন বোর্ড জানায় এসব মামলা নিষ্পত্তিতে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। মামলার বিষয়টি আমরা ইতিমধ্যে দেখার জন্য আমরা উকিল নিয়োগ করেছি, 2 জন উকিল নিয়োগ করছি। উকিলের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তির জন্য আমরা অলরেডি জবাব দাখিল করা শুরু করেছি। আর এছাড়া আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটা চিঠি ইস্যু করা হয়েছে, সেখান থেকে আমরা একটা সহযোগিতা প্রত্যাশা করছি। এ প্রকল্পের শহরাংশে নদী খননের পাশাপাশি রয়েছে নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, নদীর দুধারে 10 কিলোমিটার ওয়াকওয়ে, 56টি ঘাট বাঁধানো, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে মুখ থুবড়ে পড়েছে আম রপ্তানি। এতে লোকসানে পড়েছেন চাষিরা। আর বিদেশে আম রপ্তানি বাড়াতে সরকারের নানা উদ্যোগ চলমান বলছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আম চাষী ও তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম চলতি বছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় 1 বিঘা জমিতে চাষ করেছেন গৌরমতি জাতের আম। স্বপ্ন দেখছিলেন রপ্তানির, কিন্তু পাঠাতে না পারায় মুখ থুবড়ে পড়েছে সেই স্বপ্ন। এবছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমি 1 বিঘা গৌরমতি আম চাষ করেছি। তবে এখানে যে পরিমাণ টাকা আমি ব্যয় করেছি, এই আম যদি আমি রপ্তানি করতে না পারি তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হব। কামরুলের মতো একই আশঙ্কায় দিন কাটছে জেলার অন্যান্য চাষিদের। বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও কাঙ্ক্ষিত রপ্তানি না হয় চাষিরা বড় ধরনের লোকসান গুনছেন। তাদের অভিযোগ কৃষি বিভাগ যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। রপ্তানিযোগ্য আম তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি সাধারণ আমের সাথে কষ্ট বেশি, খরচ বেশি। ওই আমটা যদি আবার স্থানীয় বাজারে বিক্রি করি তো আপনার কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। যেরকম ভাবে অন্যান্য দেশের রাষ্ট্রদূতেরা আসছেন বা অন্যান্য দেশের বাইরেরা শুধু যোগাযোগ করছেন, কিন্তু আসলে তারা কি কারণে আমাদের কাছ থেকে আম নিচ্ছে না, এরকম কোনো আমরা আসলে আমাদের কি দোষ বা কেন আম নিচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না। সরকারের দিক থেকে যতখানি এগিয়ে আসা উচিত ছিল সেইভাবে কিন্তু এগিয়ে আসেনি। কোন জেলার আম রপ্তানি হবে, কি জাতের আম রপ্তানি হবে এবং কোন দেশে আম রপ্তানি হবে, এই বিষয়গুলো আগে টেকসইকরণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এদিকে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টরা জানান, বিদেশে আম রপ্তানি বাড়াতে এবং প্রক্রিয়া সহজ করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। আম রপ্তানি করার জন্য একটা ফাইটোস্যানিটেশন সার্টিফিকেট লাগে। সেই ফাইটোস্যানিটেশন সার্টিফিকেটটা আমাদের ঢাকা থেকে হয়। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে আমরা সেটা বলছি, যদি আম কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি প্রসেসিং সেন্টার করা যায়, ফাইটোস্যানিটেশন সার্টিফিকেট করা যায়, সেই জায়গাগুলোতে হয়তো কৃষকের জন্য কিছুটা সুবিধা হবে। জাপানের রিকোয়ারমেন্ট হলো ভিএসটি অলরেডি আপনার গাবতলিতে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছেন। আমার আমেরিকা এবং অস্ট্রেলিয়ার রিকোয়ারমেন্ট গামা রেডিয়েশন দিয়ে আমটাকে ট্রিটেড করে পাঠানো। এই জন্য সরকার একটা প্ল্যান আছে পূর্বাচলে এই ধরনের একটা ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করার জন্য, সেই কাজগুলো চলমান আছে। রাজশাহীতে সরকার একটা প্যাকিং হাউস তৈরি করার একটা পরিকল্পনা আছে।
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে 237 জন আম চাষি রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 6,000 মেট্রিক টন আম উৎপাদন করেছেন। বিপরীতে এখন পর্যন্ত রপ্তানি হয়েছে 154 মেট্রিক টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধির সম্মেলন শুরু হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমতলে থাকা 12টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন। ময়মনসিংহ মহানগর সহ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। আয়োজনকে ঘিরে স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দলটির ময়মনসিংহের শীর্ষ নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নিচ্ছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে শহরের ঐতিহাসিক মুক্তারপাড়ার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করার সাংবিধানিক ব্যাখ্যা দেন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনে দেশের জনগণ মেনে নেবে না বলেও তথ্য জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণহত্যার কারণে স্বৈরাচার শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে হবে। দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও দিনাজপুরের হিলিতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ক্ষমতায় আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাবনা 1 আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী দি ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক সাংবাদিক নেতা এম.এ. আজিজ। দুপুরে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। পরে বিএনপি সমর্থক নেতাকর্মী ও স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এম.এ. আজিজ প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন ও মানবিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ও লোকগানের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানার কুষ্টিয়ায় অনুষ্ঠিত অডিশন পর্বে ইয়েস কার্ড পেয়েছেন 4 প্রতিযোগী। নিবন্ধন করা ছাড়াই 2,500 প্রতিযোগীকে পেছনে ফেলে ঢাকা চূড়ান্ত পর্বে যাওয়ার টিকিট বাগিয়ে নিয়েছেন তারা। রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেন এত মায়া মায়া লাগে হায় রে। দেখাও তোমার সুরের ম্যাজিক এ আহ্বানে শুরু হয়েছে দেশের লোকগানের অন্যতম প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার 5ম আসর। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানা 2025-এর প্রথম অডিশন পর্ব গতকাল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে। এ পর্বে অংশ নেন খুলনা অঞ্চলের প্রতিযোগীরা। গতকাল সকাল 7টা থেকে ভেন্যুতে আসতে থাকেন প্রতিযোগীরা। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রথম ধাপের অডিশন চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। এ পর্বে মুক্ত কণ্ঠে বাদ্যবিহীন গানে 6 বিচারকের মন জয় করে ইয়েস কার্ড অর্জন করেন 19 প্রতিযোগী। ইয়েস কার্ডটা পেয়ে তো আরো ভালো লাগছে। আয়োজকদের আমি অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। আমার জীবনের ফার্স্ট টাইম অডিশনটা দিয়ে আমি ইয়েস কার্ড পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। ইয়েস কার্ডধারী 19 জনকে নিয়ে রাত 8:30টায় শুরু হয় দ্বিতীয় পর্ব, যা চলে গভীর রাত পর্যন্ত। এ পর্বে 10 জনকে ওয়েটিংয়ে রাখা হলেও 4 বিচারকের রায়ে ঢাকা চূড়ান্ত পর্বের জন্য ইয়েস কার্ড লাভ করেন 4 জন। চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে আর একটু সাহস হলো। আশা করা যায় আমি এই প্ল্যাটফর্ম থেকেই ভালো কিছু করতে পারবো। 20 জনের মধ্যে ছিলাম, কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে আমি টিকতে পারিনি। কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই, আমি সামনে আরো চেষ্টা করব। আমার স্বপ্ন গান নিয়েই চলা, গান নিয়ে আমি অনেক দূরে যেতে চাই। আশা করছি যে ঈশ্বরের কৃপা থাকলে যেতে পারবো। অল্পের জন্য স্বপ্ন যাদের দুয়ারে প্রবেশ করতে পারেনি তারা আগামীতে আরো ভালো করার প্রত্যয় জানান। পারফরমেন্স অনেক ভালো করছি, এখন হয় নাই, সামনের বার আবার চেষ্টা করব। নিয়মের বেড়াজালে সবাইকে সুযোগ দিতে না পারলেও যারা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা ভালো করবেন প্রত্যাশা
বিচারকদের। এখানে এমন কিছু কম্পিটিটরকে বাদ দিতে হয়েছে যারা দেখা যাচ্ছে কি ওদের থেকে ভালো গেছে, মানে ভালোরও ভালো। আর যারা ঝরে গেছে ওরা কিন্তু যে খারাপ গায় নট দ্যাট। যাদেরকে বেছে নিয়েছি আমার বিশ্বাস তাদের ভিতর থেকে ভালো কিছু আসবে এবং জাতি ভালো কিছু পাবে। আজকে যারা কুষ্টিয়া থেকে ইয়েস কার্ড পেল তারা সবাই আমাদের সাথে এখন ঢাকায় যাবে আমাদের সেকেন্ড রাউন্ডে, যেখানে মূল বিচারকদের সামনে তাদেরকে এখন থেকে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। কুষ্টিয়া অডিশন পর্বে ইয়েস কার্ড পেয়েছেন রজনী খাতুন, জকিব আহমেদ প্রিন্স, অন্তর্জামী হালদার স্বপ্ন ও সালমা সারগাম। মাছরাঙা নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 14টি লোহার দানবাক্স 4 মাস 17 দিন পর খোলা হয়েছে। এবার সেখান থেকে 32 বস্তা টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। চলছে গণনার কাজ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 14টি দানবাক্স, এবার সেখান থেকে পাওয়া গিয়েছে 32 বস্তা টাকা, অলংকার ও অন্যান্য মুদ্রা। এসবের পাশাপাশি এবারও মিলেছে ভিন্নধর্মী অনেক চিঠি। এরই মধ্যে এসব চিঠি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক মুসলিম নারী এক খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন দানবাক্সে। চিঠি মিলেছে ডক্টর ইউনূসের নামেও। সে চিঠিতে লেখা রয়েছে, হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়। আরেক চিঠিতে প্রেম থেকে ছেলেকে ফেরাতে পাগলা মসজিদে আকুতি জানিয়েছেন এক মা। আরও এক চিঠিতে সৎভাবে কোটি কোটি টাকার মালিক হতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। আজ সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়। মসজিদের দোতলার মেঝেতে ঢেলে মাদ্রাসার ছাত্র শিক্ষক, রূপালী ব্যাংকের কর্মকর্তা সহ প্রায় 450 মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় টাকাগুলো গণনা করছেন। দিনভর গণনা শেষে আজ সন্ধ্যায় জানা যাবে টাকার পরিমাণ। ডেস্ক রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উদ্বোধনের 4 বছর পরও মুখ থুবড়ে পড়ে আছে মেহেরপুর পৌরসভার বর্জ্য পরিশোধনাগার প্রকল্প। অবকাঠামোগত ত্রুটি, অর্থ ও জনবল সংকটে প্রকল্পটি আর চালু হচ্ছে না। ফলে শহরে যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকায় বিপাকে পড়ছেন পৌরবাসী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শহরের অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্য থেকে পরিবেশ বান্ধব সার তৈরি করতে মেহেরপুর পৌরসভায় নির্মাণ করা হয় পয়ঃবর্জ্য পরিশোধনাগার কেন্দ্র। প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন করা হয় 2021 সালে, কিন্তু উদ্বোধনী শেষ, কাজে আসেনি কিছুই। এই প্রকল্পের আওতায় বর্জ্য পরিশোধন তো দূরের কথা, গেল 4 বছর ধরে কোনো কাজই হচ্ছে না। ময়লা স্তূপ করে রাখায় আবর্জনার ডিপোতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। পৌরসভার উন্মুক্ত স্থানেও ফেলা হচ্ছে ময়লা। এতে দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। স্বাভাবিক পরিবেশে চলাফেরা সম্ভব হচ্ছে না। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীদের। আমাদের একবারে লোকালয় বাড়ির পাশে এই ময়লাগুলো ফেলছে, এইটা আমাদের অনেক রোগ হচ্ছে। গরু মরা, কুকুর মরা, বিভিন্ন জিনিস ফেলে বাস করা তো দূরের কথা, এখানে আমরা বসতে পারি না। যে হারে আপনার দুর্গন্ধ নাকি আসে, মানে নিজে সহ্য করতে পারি, তো বাচ্চা তো কি করে সহ্য করবে? বারবার নিষেধ করা সত্ত্বেও পৌরসভার ড্রাইভাররা নিষেধ করে না, তারা জোরপূর্বক এখানে ময়লা ফেলে। পৌরসভার পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি পরিবেশ কর্মীদের। উন্নত নগরী করতে হলে পরে আমাদের এই ডাম্পিং সিস্টেমটাকে সুন্দর করতে হবে এবং আধুনিক করতে হবে। সুন্দর না, আধুনিক করতে হবে। এখানে রিসাইক্লিং যোগ্য যেসব পণ্যগুলো আছে সেগুলোকে আলাদা করতে হবে এবং যেটা পচনশীল সেগুলোকে আলাদা করে জৈব সার উৎপাদন, জ্বালানি উৎপাদন, কখনো বিদ্যুৎ উৎপাদন বা এগুলো দিয়ে কিন্তু আমরা আরো কিছু মেটালগুলো বের করতে পারি। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, নির্মাণের সময় অবকাঠামোগত ত্রুটি এবং পরবর্তীতে এর সংশোধন না করায় মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি। যে প্রকল্পটা করা হয়েছিল সেখানে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, পাশাপাশি কিছু জনবলের সংকট আছে, আবার
অর্থনৈতিক কিছু সংকট আছে, যার কারণে আমরা এই কাজটা এতদিনে বাস্তবায়ন করতে পারিনি। অতি সম্প্রতি একটি প্রজেক্ট থেকে আমাদের কিছু ডিরেকশন দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট দিব। সেখানে এই প্রকল্প থেকে যদি আমরা কারিগরি সহযোগিতা পাই, তাহলে এই মেহেরপুর পৌরসভার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমরা পরিবেশ বান্ধব উপায়ে ম্যানেজ করতে পারবো। মেহেরপুর পৌরসভার প্রায় 50,000 মানুষের বর্জ্য ব্যবস্থাপনার জন্য তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরি করতে খরচ হয় প্রায় 3 কোটি টাকা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। মৃত্যুর 26 বছর পেরিয়ে গেলেও সাংবাদিক RM সাইফুল আলম মুকুলের হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ ও নিহতের পরিবার। মুকুলের 27তম হত্যা বার্ষিকীতে বেলা 11:30টায় যশোর শহরের বেজপাড়া পিয়ারি মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও স্বজনরা। পরে প্রেস ক্লাব যশোরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দীর্ঘ 26 বছরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 1998 সালের এই দিন রাত 10টার দিকে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন রানার সম্পাদক RM সাইফুল আলম মুকুল। খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম তারাবন ছড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা দিয়েছে খাগড়াছড়ির সদর সেনা জোন। সকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রকিবুল ইসলাম। এ সময় 6 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনী নির্লসভাবে কাজ করছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে সদর উপজেলা দল। গতকাল বিকেলে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শিবালয় উপজেলা ও সদর উপজেলার মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় 1-1 গোলের ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে শিবালয় উপজেলা দলকে 3-2 গোলে পরাজিত করে মানিকগঞ্জ সদর উপজেলা দল। টুর্নামেন্টে জেলার 7টি উপজেলা এবং 1টি পৌরসভা দল অংশ নেয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, রাজশাহীতে জাপা অফিস ভাঙচুর। মামলার চাপে বন্ধের পথে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধারের শহর অংশের কাজ, 1 মাসে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 138টিতে। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন শুরু, ভার্চুয়ালি অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।